যাতে তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পেতে পারেন সে লক্ষ্যে দেশে চালু হলো ফার্মার্স মিনি কোল্ড স্টোরেজ, যেখানে কৃষকরা তাদের কৃষি পণ্য সংরক্ষণ করে রাখতে পারেন এবং লাভবান হন। তবে দেশে ও বিশ্ববাজারে ব্যাপক চাহিদা এবং বাংলাদেশে কৃষি পণ্যের উৎপাদন বাড়লেও প্রক্রিয়াজাত শিল্পে তেমন কোনো অগ্রগতি হয়নি এখনো। দেশের শাকসবজি, ফলমূল ও চিংড়ি রপ্তানি কমার অন্যতম কারণ পণ্যের আন্তর্জাতিক পরিবহন ব্যয়, বলছেন সাপ্লাই চেইন বিশেষজ্ঞরা। মক্কায় যে মুড়ি আপনি ৩০০ টাকায় কিনছেন, বাংলাদেশে তার দাম বড়জোর ৮০ থেকে ৯০ টাকা। এই বিশাল ব্যবধানই বলে দেয় বিশ্ববাজারে আমাদের কৃষি পণ্যের চাহিদা কতটা। অথচ ১৬ কোটি মানুষের এই কৃষিপ্রধান দেশ হাজার কোটি ডলারের এই গ্লোবাল মার্কেট ধরতে পারছে না। এত সম্ভাবনাময় মার্কেট থাকার পরেও বাংলাদেশের রপ্তানি ইঞ্জিনের ৮৫% চলে কেবল গার্মেন্টস শিল্পে। গত ৪ দশক ধরে আমরা আমাদের অর্থনীতিকে স্রেফ শার্ট আর প্যান্টের সুতোয় গেঁথে রেখেছি। অর্থনীতিবিদরা একে ডাচ ডিজিজ বলে সতর্ক করেন। এটি ঘটে তখনই যখন কোনো দেশের পুরো সমৃদ্ধি স্রেফ একটি নির্দিষ্ট খাতের উপর জিম্মি হয়ে পড়ে। শুয়ের ডগায় দাঁড়িয়ে থাকা এই ভঙ্গুর অর্থনীতিকে বাঁচাতে আমাদের সবচেয়ে বড় অস্ত্র হতে পারত কৃষিপণ্য বা অ্যাগ্রোফুড। মাছ উৎপাদনে আমরা সেরা, সবজি উৎপাদনে আমরা প্রথম সারিতে। অথচ গত অর্থ বছরে আমাদের কৃষি রপ্তানি আয় কত? মাত্র $988 মিলিয়ন। প্রতিবেশী ভারত, যেখানে বছরে $43 বিলিয়ন কৃষিপণ্য রপ্তানি করে, সেখানে আমরা $100 কোটি ঘরেও পৌঁছতে পারছি না এখনও। কিন্তু কেন? 18 কোটি মানুষের এই উর্বর ভূমি কেন বিশ্ববাজারে স্রেফ সমুদ্রের এক বিন্দু জল হয়ে আছে? বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ইন্ডাস্ট্রি ইনসাইডারকে জানান যে আমাদের উৎপাদন বেড়েছে, কিন্তু সেটা মৌসুমি। আম যখন ওঠে তখন বাজার আমের বন্যায় ভেসে যায়, কৃষকের দাম পড়ে যায়। কিন্তু আমরা যদি এই আমকে পাল্প, জুস বা ড্রাই ফ্রুটস বানিয়ে বিশ্ববাজারে পাঠাতে পারতাম, তবে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন হতো। আমরা এখনও কাঁচা পণ্য বেচতেই হিমশিম খাচ্ছি। কিন্তু কেন এই পিছিয়ে থাকা? এর মূলে রয়েছে অবকাঠামোগত এক তিক্ত বাস্তবতা। সমস্যাটা চাষের নয়, সমস্যাটা বাজারজাতকরণের। পচনশীল পণ্যের জন্য আমাদের কোনো শক্তিশালী কোল্ড চেইন ম্যানেজমেন্ট নেই। রেফ্রিজারেটেড ট্রান্সপোর্ট আর কোল্ড স্টোরেজের অভাবে অনেক দামি সবজি বিদেশের বন্দরে পৌঁছানোর আগেই পচে মান হারায়। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর্স অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ শহীদুল ইসলাম বলেন, ১,০০০ টাকার পণ্য পাঠালে সরকার আগে ২০ টাকা প্রণোদনা দিত, এখন সেটা 10%-এ নেমেছে। ফলে ভারত বা ভিয়েতনামের সস্তা পণ্যের সাথে আমরা এখন প্রতিযোগিতায় পেরে উঠছি না। তার উপর বাংলাদেশের সুগন্ধি চাল রপ্তানির পথ বহুদিন বন্ধ ছিল, যা হাজার হাজার বায়ারকে অন্য দেশে সরিয়ে নিয়েছে। বিশ্ববাজার এখন আর স্রেফ পণ্য দেখে না, তারা দেখে কমপ্লায়েন্স। ইউরোপ বা জাপানের ক্রেতারা যখন HACCP, ISO বা GAP সার্টিফিকেট চায়, তখন আমাদের ল্যাবরেটরিগুলো সেই স্বীকৃতি দিতে হিমশিম খায়। তাই সব থেকে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে সার্টিফিকেশন। শহীদুল ইসলাম আরও জানান, অনেক দেশ আমাদের হালাল সার্টিফিকেট সরাসরি প্রত্যাখ্যান করে এবং মালয়েশিয়ার জাকিমের স্বীকৃতি দাবি করে। প্রাণ RFL-এর মার্কেটিং ডিরেক্টর কামরুজ্জামান কামাল আমাদেরকে বলেন, রপ্তানি করতে হবে বৈজ্ঞানিক উপায়ে। আমাদের দেশে সেই সার্টিফিকেশন ব্যবস্থা এখনও উন্নতি হয়নি। তিনি পারমাণবিক শক্তি কমিশনের রেডিয়েশন সাপোর্টের অভাবকেও একটি বড় বাধা হিসেবে চিহ্নিত করেছেন, যা মশলা রপ্তানির জন্য অপরিহার্য। তবে সরকারি প্রতিষ্ঠান BSTI এর ডেপুটি ডিরেক্টর ASM আবু সায়েদ সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেন, সার্টিফিকেশন পেতে কোনো জটিলতা নেই। তার মতে সিস্টেমে কোনো হয়রানি নেই। তাদের লাইসেন্স নিয়ে অনেক কোম্পানি 150টি দেশে পণ্য পাঠাচ্ছে। কিন্তু মুদ্রার উল্টো পিঠ হলো বাংলাদেশ এখনও বছরে প্রায় 25,000 কোটি টাকার কৃষিপণ্য আমদানি করে। এই স্থবিরতা ভাঙার রসদ কি আমাদের আছে? বিরাট তথ্য কিন্তু বলছে অবশ্যই আছে। 2022 সাল নাগাদ আমাদের অভ্যন্তরীণ বাজারের আকার দাঁড়িয়েছে $47.54 বিলিয়ন। 18 কোটির বিশাল জনসংখ্যার এই দেশে 34 মিলিয়নের একটি ক্রমবর্ধমান মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণীও গড়ে উঠেছে, যারা এখন স্রেফ খাবার নয়, বরং উচ্চমানের
ব্র্যান্ডেড এবং প্রক্রিয়াজাত খাদ্যপণ্যের খোঁজ করে। বিনিয়োগের এই বিশাল সমুদ্রে আমাদের অগ্রাধিকার হতে হবে কিছু সুনির্দিষ্ট ক্ষেত্র। শুধু লাঙল জোয়াল নয়, এখন সময় এগ্রিটেক প্ল্যাটফর্ম, আইওটি চালিত প্রিসিশন ফার্মিং, পণ্য কোথা থেকে এলো তা নিশ্চিত করার জন্য ট্রেসেবিলিটি প্রযুক্তির ব্যবহার। বিনিয়োগের নতুন নতুন দুয়ার খুলে আছে জলবায়ু সহিষ্ণু বীজ প্রযুক্তি, টেকসই কোল্ড চেইন অবকাঠামো এবং চুক্তিভিত্তিক চাষাবাদ ও কন্ট্রাক্ট ফার্মিংয়ে। আরও বিশেষভাবে নজর দিতে হবে হালাল খাদ্যের খাতের দিকে। প্রতিবছর 8 থেকে 10% হারে বাড়ছে এই খাতের চাহিদা। বিশ্বব্যাপী $3.5 ট্রিলিয়ন যে বিশাল হালাল মার্কেট, তার সাথে তাল মেলাতে পারলে বাংলাদেশের ভাগ্য বদলে যাবে রাতারাতি। তবুও আমরা এখনও এই বিশাল সম্ভাবনার ধারে কাছেও যেতে পারিনি। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান আমাদের জানান, কৃষি রপ্তানির জন্য বিশেষ ফান্ড থাকলেও আমরা রপ্তানির চেয়ে আমদানিতেই বেশি মনোযোগী। তবে সব আশা ফুরিয়ে যায়নি। বিডা বলছে, অ্যাগ্রো প্রসেসিং খাতে বছরে 13% প্রবৃদ্ধি হচ্ছে। আমাদের 75% পণ্য এখন অপ্রক্রিয়াজাত। তার মানে বিনিয়োগের এক বিশাল খনি আমাদের সামনে পড়েই আছে। অধ্যাপক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, এখন আমাদের 4টি কাজ বাধ্যতামূলক করতে হবে। 1. ওয়ান স্টপ সার্টিফিকেশন কর্তৃপক্ষ, 2. কোল্ড চেইন ম্যানেজমেন্ট সিস্টেম, 3. দূতাবাসের মাধ্যমে ব্র্যান্ডিং, আর 4. দেশেই প্যাকেজিং শিল্প গড়ে তোলা। সুসুতায় বোনা গার্মেন্টস শিল্প একসময় আমাদের দারিদ্র্যের পরিচয় মুছে বিশ্বমঞ্চে জায়গা করে দিয়েছিল। গার্মেন্টস যদি আমাদের ব্র্যান্ডিং করে থাকে, তবে অ্যাগ্রো ফুড হবে আমাদের স্থায়িত্ব। সম্ভাবনা আমাদের হাতের মুঠোতেই আছে, প্রয়োজন শুধু সঠিক সমন্বয়।